মুসলিমদেরকে তোষণ করা এটা বিজেপির একটা বড় এজেন্ডা। যদি মুসলমান একটা দলের প্রতিনিধি হিসেবে যদি মাথাচাড়া দেয় তাহলে কিন্তু সেটা লাভ হতে পারে। হচ্ছে যে মমতা কিন্তু অ্যান্টি হিন্দু, এটা বলাটা মুশকিল হচ্ছে। রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিভাজন, মেরুকরণের রাজনীতি। একদিকে দেখা যাচ্ছে গীতা পাঠ হচ্ছে, অন্যদিকে আবার মসজিদ নির্মাণ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল। স্যার, এই যে মেরুকরণের রাজনীতি একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে, এতে যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে সেটাই বা কতটা আক্রান্ত হচ্ছে? আমার মনে হয় এটা খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই এই মেরুকরণের রাজনীতি খুব স্পষ্ট। এবং এই মেরুকরণের রাজনীতিটা আমাদের সংখ্যালঘু কিন্তু শুধু মুসলিম সমাজই যে সংখ্যালঘু তা না। খ্রিস্টান সংখ্যালঘু আছে, বৌদ্ধ সংখ্যালঘু আছে, পার্সি আছে। এই পরিস্থিতিতে আমি কিন্তু মনে করছি যে গোটা ভারতে এবং পশ্চিমবঙ্গে বেশি, কারণ পশ্চিমবঙ্গে প্রায় শতকরা 30% মুসলমান সমাজ রয়েছে। এখানে কিন্তু হিন্দু বনাম মুসলমান মেরুকরণ, যেটা মানে খ্রিস্টান বনাম হিন্দু, তার থেকে অনেক বেশি মুসলমান বনাম এটা অনেক বেশি হয়েছে। এর দুটো কারণ। একটা হচ্ছে যে বিজেপি তার জন্ম লগ্ন থেকে, কেন বিজেপির তো 80 সালে, তার আগে জনসংঘেরও আগে 1925 সালে আরএসএস, এই পুরো সংঘ পরিবারের শ্রীবৃদ্ধি সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা হিন্দুত্ববাদী রাজনীতি, সেটা মূলত সেটা হচ্ছে এই মেরুকরণের ভিত্তিতে। কেননা সাংস্কৃতিক জাতীয়তাবাদ যেটা বিজেপির ফিলোসফি, সেটা কিন্তু হচ্ছে যে আমরা মুসলিম তোষণের বিরুদ্ধে। আমরা মুসলিমদের উন্নয়ন, এটা গোটা দেশের মানুষের যেরকম হয় সেভাবে মুসলমানদের হবে, কিন্তু মুসলমানদের ভোট বিশেষ ব্যাংক সুবিধা, হিসেবে ব্যবহার হ্যাঁ। করা, এটা কিছুতেই আমরা হতে দেব না। এখন এই যে জিনিসটা, এবং এটা নেহরুর সময় থেকে হয়ে আসছে, এবং এটা আরো মানে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে খিলাফত আন্দোলনের সময় থেকে, মানে এই যে মুসলিমদেরকে তোষণ করা এটা বিজেপির একটা বড় এজেন্ডা। এখন পশ্চিমবঙ্গের আগে অসমে, যেখানেও মুসলমান একটা সমাজ রয়েছে, পশ্চিমবঙ্গের থেকে কিঞ্চিত কম, কিন্তু সেখানে কিন্তু বিজেপি একটা সাফল্য পায়, এবং সেখানে অসমে কংগ্রেসকে সরিয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তাহলে এখন বিজেপি কি মনে করছে? বিজেপির ট্রায়াল অ্যান্ড এরার, বিজেপিকে বাড়তে বাড়তে 77টা এমএলএ তো হয়েছিল, কিছু সংখ্যা কমে গেছে এমএলএদের, কিন্তু জিতে তো ছিল 77টা আসনে। এখন বিজেপির এই শ্রীবৃদ্ধিটা, বিজেপি তো কিছু ছিল না, যেটা আমি বারবার বলি, একটা কর্পোরেশনে 2টো কাউন্সিলর জিতেছিল, তাতে আবির খেলা হয়েছিল। তো এখন বিজেপি সেই জায়গাটা থেকে 77টা এমএলএ এবং তার ভিত্তিতে একটা রাজ্যসভা এমপি গেছে। এখন বিজেপি কি মনে করছে? বিজেপি মনে করছে প্রধান বিরোধী দল হয়েছে, তাহলে শাসক দল হওয়ার ইচ্ছা প্রকাশ করাটা বিজেপির খুবই মানে স্বাভাবিক একটা এজেন্ডা। এই পরিস্থিতিতে বিজেপি দেখতে পাচ্ছে যে যেখানে লক্ষ্মীর মানে ভান্ডার, যেখানে অন্যান্য সমস্ত প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে সমস্ত ওভারকাম করছে এবং সেখানে মানুষের কাছে পৌঁছচ্ছে উন্নয়নের তাস, এবং এই সমস্তগুলো মানুষকে পপুলিজম, যেটা পলিটিক্যাল পপুলিজম। এখন এই জিনিসটা নীতিশ কুমার যদি 10,000 টাকা যে ছাড় মানে অনুদান যেটা দিতে পারে, ভোটের আগেই তো হয়েছে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে অনেক আগে থাকতেই করছেন, মানে বিজেপিরও আগে থাকতে করছেন। সুতরাং বিজেপি দেখছে যে এই পথে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারছে না। সুতরাং এখন যদি, যেটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ একটা প্রতিষ্ঠার ইস্যু, সেটা এই যে গজিয়ে উঠলো, কেন উঠলো সেটা সবাই বুঝতে পারছে। বিজেপি সরাসরি মানে মানে হুমায়ুন কবির বিজেপি প্রার্থীও হয়েছিল, কিন্তু বিজেপি প্রার্থী হয়ে 3rd পজিশনে গেছিল হেরে গিয়ে। তো কেননা তখন বিজেপিও বুঝতে পেরেছে যে এটা বিজেপি প্রার্থী হলে লাভ নেই, কেননা মুসলমানরা বিজেপিকে ভোটটা দিচ্ছে না। কিন্তু আর একটা তৃতীয় শক্তি হিসেবে যদি মুসলমান একটা দলের প্রতিনিধি হিসেবে যদি মাথাচাড়া দেয় তাহলে কিন্তু সেটা লাভ হতে পারে। এই যে একটা মানে স্ট্র্যাটেজি, এটা বিজেপির একটা দারুণ স্ট্র্যাটেজি। এখন এই বিজেপির এই স্ট্র্যাটেজিটাকে বাবরি মসজিদের যে স্ট্র্যাটেজিটা, যেটা সেটাকে যে উস্কে দিচ্ছে, বিজেপি তো সেটাকে সাপোর্ট করছে না, বিরোধিতা করছে। কিন্তু তাতে কিন্তু মুসলিম সেপারেটিজম মুসলিমদের যদি বাড়ে, কেননা তার পাশাপাশি সল্টলেকের মতো জায়গায় রাম মন্দিরের কথা হচ্ছে, এবং সেটা কোনো দল করছে না, এবং যারা করছে তারাও হাসপাতালের কথা বলছে, আবার মানে হুমায়ুনও হাসপাতালের কথা বলছে, উন্নয়নের কথা বলছে। মসজিদের সঙ্গে সঙ্গে ওখানে ইউনিভার্সিটি হবে, ওখানে একটা ইসলামিক হসপিটাল হবে 500 বেডের। এখন আমার যেটা মনে হয় যে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসেবে দীর্ঘদিন ব্যবহার করার ফলে
একটা কাউন্টার ন্যারেটিভ হিসেবে বিজেপির যেরকম গোটা দেশে একটা শ্রীবৃদ্ধি হয়েছে, এটা যেমন সত্য, আবার অসমে জেতার পরে এখানে যেহেতু মুসলমান সমাজ একটা বড় রয়েছে, তাদের আড়াআড়ি যদি ভাঙতে পারে, কেননা বিজেপি মুসলমানদেরকে যদি ভোটটাকে ভেঙে দিতে পারে, তাহলে সেটা মমতাকে দুর্বল করতে তো সাহায্য করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হিন্দু ভোট যে 70% সেটা কি বিজেপি এক লপ্তে পাচ্ছে না। কেননা সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু কম হিন্দু নন। জগন্নাথ মন্দির থেকে শুরু করে মানে কালীঘাট, দক্ষিণেশ্বর, উনি সমস্ত লিস্ট দিয়ে বলেছেন যে তিনি কি কি করেছেন। এখন তার ফলে যেটা হচ্ছে যে মমতাকে তো অ্যান্টি হিন্দু এটা বলাটা মুশকিল হচ্ছে। এখন এর ফলে যদি তুমি এই মেরুকরণটা তীব্র থেকে তীব্রতর হয় এবং তাতে যদি সাধারণ মুসলমানদের মধ্যে অনেক রকমের মুসলমান আছে, বাঙালি মুসলমান, উর্দু মুসলমান এবং মডারেট মুসলমান, উগ্র মুসলমানরা যদি এই পরিস্থিতিতে এই তানাও যেটা হিন্দিতে বলে, অর্থাৎ এই অস্থিরতার মধ্যে যদি আরো বেশি করে উগ্র মুসলমান হয়ে যায়, তাতে যদি মমতার লোকসান হয়, এটাই তো বিজেপির স্ট্র্যাটেজিক্যালি লাভ। এটা তো কোনো রকেট সায়েন্স নয়, এটা বুঝতে কোনো অসুবিধাই হয় না, কাণ্ডজ্ঞান দিয়ে বোঝা যায়। কিন্তু মমতারও কিন্তু যে স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে যে মমতা পাবলিক মঞ্চে দাঁড়িয়েই কিন্তু বলছে যে আপনি ভোটটা দেবেন না, মুসলমানদের বলছে ভোট ভেঙো না, ভাঙলেই কিন্তু লাভটা হয়ে যাবে বিজেপি। এখন এই এই গোটা জিনিসটা আমার তো মনে হয় রুটি কাপড়া মকানের ভিত্তিতে ভোটটা হলে ভালো হতো। আজকে মানুষের যেগুলো অগ্রাধিকার, এখন সাধারণ মানুষ সে খেতে পাচ্ছে না, মানে তার চাকরির প্রয়োজন, লেখাপড়াটা তার ছেলে মেয়েদের করানো, একটা মানুষের জীবনে কি একটা মসজিদ এবং একটা মন্দির, অনেক মসজিদ হয়ে গেছে দেশে, অনেক মন্দির হয়ে গেছে। এখন আপাতত আমাদের উন্নয়নকে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। পুরোপুরি তার মানে ধর্মের নামেই যে ভোটটা হবে এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আরেকটা বিষয় যে মমতা ব্যানার্জির যে বিষয়টা আপনি বলছেন যে অ্যান্টি হিন্দু, এটা এস্টাবলিশ করতে পারছে না বিজেপি, কিন্তু আমার কাছে যদি অপশন থাকে যে হিন্দু হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চুজ করব নাকি বিজেপিকে, সেক্ষেত্রে মানুষ যেখানে মমতা ব্যানার্জি নরম হিন্দুত্বের পথে হাঁটছেন তাকে চুজ করে, বিজেপিকে চুজ না করে কেন মমতা ব্যানার্জিকে চুজ না, করবে? সেটা অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এটা ধর্মের ভিত্তিতেই শুধু ভোট হচ্ছে বা হবে, এটা কিন্তু আমি মনে করি না। ধর্মটাকে কাজে লাগিয়ে, কারণ বিজেপির কাছে যদি আরো অনেকটা অন্য ইস্যু থাকতো, বিজেপির নেতৃত্ব নেই, দুর্বল রাজ্য নেতৃত্ব, বিজেপির সাংগঠনিক শক্তি নেই। 1 কোটি সদস্য সংগ্রহ করতে বলা হয়েছিল, কয়েক লক্ষতে সে থেমে গেছে। বিজেপির এখন এই যে জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় পৌঁছে গিয়ে বার্তা দেওয়া, সেই সাংগঠনিক শক্তিটা নেই। নরেন্দ্র মোদী আসতে পারেন, মতুয়াদের বোঝাতে পারেন যে তোমরা নাগরিকত্ব হারাবে না, আমাদের এখানে থাকলে ভোটার থাকবে। অন্তত নরেন্দ্র মোদীর সেই বিশ্বাসযোগ্যতা আছে এবং তার ব্র্যান্ড ইকুইটিটাকে বিজেপি কাজে লাগাতে চাইছে। কিন্তু নরেন্দ্র মোদী এখানে একদিন আসবে, নরেন্দ্র মোদী তো মুখ্যমন্ত্রী প্রার্থী নয়, নরেন্দ্র মোদী তো মমতার বিরুদ্ধে ভোট লড়ছেন না। তাহলে সেইটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য একটা কিন্তু নেতা দরকার ছিল। বিজেপিতে মুখ্যমন্ত্রীর মুখ নেই, মানে বিজেপির মধ্যে এত নেতা আছে, কেউ মমতাকে কাউন্টার করার জন্য একটা বিকল্প হিন্দু নেতা শুধু নয়, একটা বাঙালি নেতা। কারণ বাঙালি ডিএনএটাও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমানের থেকেও। মমতা কিন্তু যে তাসটা খেলছেন সেটা হচ্ছে বাঙালি ডিএনএ। দীর্ঘ সময় আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনার কি মনে হয় আগে যেভাবে সংবাদ প্রচার হতো, এই ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, এটাতে কি সংবাদ মাধ্যম কোথাও গিয়ে একটা সহযোগিতা করছে এই প্রচারে? মানে আমি গবেষক হিসেবে অতীতে কি হতো এবং আজকে কি হচ্ছে তার একদম কম্পারেটিভ স্টাডি তো করিনি। অনেক সময় আমাদের কিন্তু মনে হয় যে অতীতে হতো না এবং এখনো হচ্ছে, আমার ঠিক সেটা মনে হয় না। আমার মনে হয় অতীতেও কিন্তু হয়েছে। তখন সংবাদ মাধ্যমের শক্তিটা কম ছিল, তখন মানে খবরের কাগজ কোথায় ছিল, তারপরে তো খবরের কাগজ হলো, সংবাদ সংস্থাও তো প্রথমে গান্ধীজির সময় সংবাদ সংস্থা একটা হলো, তো অল ইন্ডিয়া রেডিও হলো, তো সেটা তো এখন যেরকম ভাবে চারদিকে, এখন তো মানে প্রিন্ট থেকে ইলেকট্রনিক, ইলেকট্রনিক থেকে ডিজিটাল, ডিজিটালের পর এখন তো সোশ্যাল মিডিয়া, মানে এখন নানান রকমের রিল, হ্যাশট্যাগ, মানে এখন সবটাই তো ইমোজি, এই সব কিছুরই তো কন্টেন্ট এবং এগুলোতে এখন ইনফ্লুয়েন্স হয়। এখন রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপরে অনেক সময় হয়তো পশ্চিমবঙ্গের দাঙ্গাটা হয়নি, আমি জানি এরকম একটা ঘটনা হয়েছিল, ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখছি ওটা বাংলাদেশের দাঙ্গা, সেইটা এখানে দেখিয়ে বলা হচ্ছে মেদিনীপুরে হচ্ছে। এখন এই যে ডিসইনফরমেশন, এখন আগে আর আজকে, আগে হতো না এখন হচ্ছে আমি বলছি না, আমি বলছি যে আগে এত মিডিয়ার পরিসরটা, মিডিয়ার এই গুরুত্বটা ছিল,
তার ফলে আজকে কিন্তু এটাকে একজন গবেষক খুব ভালো মানে নাম দিয়েছেন যে মিডিয়াটাইজড ডেমোক্রেসি, অর্থাৎ আমাদের পুরো গণতন্ত্রটাই মিডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। তার ফলে একটু মিডিয়া হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট রোল। মিডিয়া যদি পজিটিভ রোল প্লে করে এবং সেটা যদি মানে সাম্প্রদায়িক উত্তেজনা সীমিত করতে ইতিবাচক ভূমিকা বহন করে, আর যদি মনে করে যে আমার টিআরপি বাড়বে, ভিউয়ারশিপ বাড়বে, আমার সার্কুলেশন বাড়বে, সুতরাং চলো আমি আরো বেশি করে উত্তেজনা ছড়াই, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। সেখানে নৈতিক দায়িত্বের প্রশ্নটা আসবে। এবং সেখানে আমাদের তো ভারতের সংবিধানেই বলা রয়েছে যে আমরা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র। এখন সেই ধর্ম নিরপেক্ষতাটা লঙ্ঘন করাটা সেটা শুধু নির্বাচন কমিশনের কাজ নয়, এটা গোটা সমাজের আমাদের প্রত্যেকের দায়িত্ব।